আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা পাকিস্তানের একটা ক্রাইমের ঘটনা। পাকিস্তানের সিয়ালকোট জেলার দাসকা নামের একটা শহর। সেখানে থাকতো ইন্সপেক্টর শব্বির আহমদের ফ্যামিলি। তার স্ত্রী মারা গেছিল। তার সাথে থাকতো তার একমাত্র মেয়ে, তার একমাত্র সন্তান। নাম ছিল জেহরা। জেহরার জন্ম হয়েছিল 88 সালে। জেহরার মা মারা যাওয়ার আগে নিজের এক দূর সম্পর্কের বোনের ছেলের সাথে জেহরার বিয়ে ঠিক করেছিলেন। তার খুব ইচ্ছা ছিল কাদির নামের ওই ছেলেটার সাথে তিনি নিজের মেয়ের বিয়ে দেবেন। কিন্তু শব্বির আহমদ জানতেন যে কাদিরের মা সুখরান সে ভীষণ রাগী আর অসভ্য আচরণের একজন মহিলা। তার ইচ্ছা ছিল না বিয়েটা দেওয়ার। কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে বড় হওয়ার পর তার মেয়ে আর কাদির দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। তারা দুজনেই পরস্পরকে বিয়ে করতে চায়। তাই তিনি নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও মেয়ের কথা ভেবে এই বিয়েটাতে রাজি হয়েছিল। খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেছিল। শুক্রান যে কাদিরের মা ছিল তারও ইচ্ছা ছিল না নিজের ছেলের বিয়ে দেওয়া, কারণ তার মনে হয়েছিল যে তার ছেলে যাকে পছন্দ করে বিয়ে করছে তার সাথে তার কখনোই বিয়ে হওয়া উচিত না। তাহলে ছেলে আর মায়ের সম্পর্কের মধ্যে দূরত্ব আসবে। তিনি শত চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারেননি, কারণ তার ছেলে কাদির আহমদ চাইছিল জেহরার সাথে বিয়ে করতে। 10 এপ্রিল 2020-তে জেহরা আর কাদির দুজনের বিয়ে হয়ে যায়। কিছুদিনের মধ্যেই কাদির নিজের কাজের জায়গা সৌদি আরব নিয়ে চলে যায় নিজের স্ত্রীকে। 2024 সাল আসে। বিয়ের পর 4টে বছর কেটে গেছে। বর্তমানে জেহরার একটা 2.5 বছরের সন্তান, আর সে 7 মাসের প্রেগনেন্ট। মাঝে মধ্যেই সে কিন্তু নিজের শ্বশুর বাড়িতে, নিজের বাপের বাড়িতে এসেওছে, তবে বছরে একবারের বেশি নয়। আর খুব কম সময়ে শাশুড়ির সাথে, ননদদের সাথে কাটিয়ে সে আবার নিজের হাজবেন্ডের সাথে তার কাজের জায়গায় চলে গেছে। এইভাবেই কেটেছে। দ্বিতীয়বার যখন জেহরা প্রেগনেন্ট হয়, তখন জেহরার শাশুড়ি নিজের ছেলেকে ফোন কলে জানায় যে এই সময় জেহরার খুব রেস্টের দরকার, তুমি কাজে চলে যাও। তাকে একা বাড়িতে থাকতে হয়, কাজ করতে হয়। তো এইভাবে কিভাবে হবে? তো এইভাবে চললে হবে না। আমার বংশের প্রদীপ আসতে চলেছে, তো তাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি তাকে রেস্ট দেবো, যত্নে রাখবো। তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে তুমি এসে আবার তাকে নিয়ে চলে যেও। এখন সে ছোট বাচ্চা সামলে নিজের যত্ন করতে পারবে না। ফলে তার শরীরের ক্ষতি হবে, গর্ভে যে সন্তান রয়েছে তার ক্ষতি হবে। তো তুমি বৌমাকে পাঠিয়ে দাও। শুক্রানের এই কথা শুনে তার ছেলে কাদিরের খুব ভালো লেগেছিল। সে খুব খুশি হয়ে সমস্ত ব্যবস্থা করে তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল সিয়ালকোটের উদ্দেশ্যে। আর নিজের শ্বশুর মশাই শব্বির আহমদকে ফোন কলে জানিয়ে দিয়েছিল যে জেহরা যাচ্ছে, আপনি একটু এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করে নেবেন। আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে এসেছি। শব্বির আহমদ নিজের এক ভাইপোকে সঙ্গে করে নিয়ে গিয়ে এয়ারপোর্ট থেকে নিজের মেয়েকে নামিয়ে নিয়ে আসেন। মেয়ে বাবার কাছে 20 দিন মতো থাকে। 2024-এর অক্টোবর মাসে সে সৌদি আরব থেকে নিজের বাবার কাছে, নিজের শাশুড়ির কাছে পাকিস্তান এসে পৌঁছেছিল। 20 দিন সে খুব আনন্দ করে, আত্মীয় স্বজন, বান্ধবী সবার সাথে দেখা সাক্ষাৎ করে। 20 দিন থাকার পর তার শাশুড়ি তাকে ডাকে যে এবার তুমি চলে এসো, এখানে থাকবে। সে নিজের 2.5 বছরের ছেলে সৈফকে সঙ্গে নিয়ে চলে যায় শ্বশুর বাড়িতে। জেহরার বাবা শব্বির আহমদ নিজে গিয়ে নিজের মেয়েকে তার শ্বশুর বাড়িতে
তার শাশুড়ি সুখরান, তার বড় ননদ ইয়াসমিন সেই বাড়িতে সেই সময় ছিল, তাদের কাছে রেখে চলে আসে। প্রথম দিন সব ঠিক থাকলেও 3 দিন কাটে শ্বশুর বাড়িতে জেহরার। চিন্তার বিষয় ছিল যে 3 দিন ধরে জেহরা আর ফোন রিসিভ করছিল না। তার আগে পর্যন্ত কিন্তু জেহরা প্রত্যেক দিন দিনে 3 বার 4 বার নিজের বাবাকে ফোন কল করত। যখন সে সৌদি আরবে ছিল তখনও সে নিজের বাবাকে বারবার ফোন করত। হঠাৎ কি এমন হলো যে মেয়ে 3 দিন ধরে কোনো কল রিসিভ করেনি, কোনো কল করেওনি। তিনি বারবার চেষ্টা করেছেন, তিনি চিন্তাও করছিলেন, কিন্তু তার মনে হয় যে কাজে ব্যস্ত আছে বা হয়তো কোনো আত্মীয় স্বজন এসছে বা কারোর বাড়ি তারা গেছে বেড়াতে, কোনো কারণে হয়তো ফোনটা রিসিভ হচ্ছে না। 3 দিন পরে তার জামাই কাদির সৌদি আরব থেকে নিজের শ্বশুর মশাইকে ফোন কলে জানায় যে জেহরা 3 দিন ধরে কোনো কল রিসিভ করছে না, কল তো করছেই না, আমি খুব চিন্তায় আছি। আপনি নিজে একটু বাড়ি যান, আমার বাড়ি গিয়ে তার খোঁজ নিয়ে আসুন, আমার কল রিসিভ করতে বলুন, আপনি আমাকে জানান যে সে কেমন আছে, সে প্রেগনেন্ট, কোনো অসুবিধা হয়নি তো। সে ভাবছিল হয়তো কোনো অসুবিধা হয়েছে, তাই জন্য তাকে জানাতে চাইছে না, তাই কল রিসিভ করছে না। কিন্তু শ্বশুর জামাই দুজনে মিলেই কথাবার্তা বলে যে হ্যাঁ সত্যি কি এমন হয়েছে যে ফোন রিসিভ করছে না। এবার কিন্তু কাদের সৌদি আরবে বসেই চিন্তায় পড়ে যায়। জেহরার বাবা সেই সময় নিজের অফিসে ছিলেন। অফিসে অন্যদেরকে জানিয়ে সেই কাজের মধ্যেই তিনি বেরিয়ে পড়েন কোটলি মীরা নামের যে গ্রাম, যে গ্রামে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি, সেই গ্রামের উদ্দেশ্যে তিনি সেখানে যান। গিয়ে তিনি, দরজাটা বন্ধ ছিল না, তিনি খুলে ভেতরে ঢুকে দেখেছিলেন যে সুখরান মানে তার মেয়ের শাশুড়ি, তার 2 মেয়ে ইয়াসমিন আর ছোট মেয়ে সাবা। ইয়াসমিনের একজন ছেলে তার নাম আব্দুল্লাহ আর সাবার একজন ছেলে তার নাম কাসিম। সবাই বসে একসাথে কিছু খাওয়া দাওয়া করছে আর হাসাহাসি করছে। সাব্বির আহমদ বাড়িতে ঢুকে অবাক হয়ে যান। এরা তো কোনো চিন্তাই করছে না, নিশ্চিন্তে হাসাহাসি করছে, বাড়ির পরিবেশ একদম ঠিকঠাক আছে, স্বাভাবিক। তাহলে তার মেয়ে কোথায়? তিনি গিয়ে জিজ্ঞেস করেন যে জেহরা কোথায়? তার শাশুড়ি সব শুনেও যেন কিছুই শুনতে পাচ্ছেন না এমন ভাব করে তিনি নিজের 2 নাতি আর 2 মেয়ের সাথে কথা বলতেই থাকেন। সাব্বির আহমদ এবার এগিয়ে যান নিজের মেয়ের বেডরুমের দিকে। তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন যে ভেতরে কেউ নেই, বাচ্চাটা শুয়ে রয়েছে। তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, বাচ্চাটাও কিছুই জানে না। এবার তিনি বাইরে এসে বারবার তার শাশুড়িকে জিজ্ঞেস করেন। তার শাশুড়ি বলেন যে কি আর বলবো, বলার মতো কথা নয়, তাই জন্য বলতে পারেনি। কি এমন হয়েছে যে আপনি বলতেই পারেননি? তখন সে বলে যে বাড়ির সমস্ত টাকা পয়সা গয়না ইত্যাদি নিয়ে তার প্রেগনেন্ট বৌমা জেহরা কোনো একটা ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে রাত্রেবেলা। এতটাই অপমানজনক ব্যাপার যে তিনি এটা নিজের ছেলেকে বা তার বৌমার বাবাকে বলতে সাহস পাননি, কারণ গ্রামের সব লোক এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছে তাদের উপর। এই কথাটা শুনে সাব্বির আহমদ খুব দুঃখ পেয়েছিলেন আর তিনি বুঝেই গেছিলেন যে তার মেয়ে আর হয়তো বেঁচে নেই। কারণ বিয়ের পরই তার মেয়ে একবার তাকে বলেছিল যে মা তাকে একদম পছন্দ করে না, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। সেই সময় তিনি এই ব্যাপারটা বিশ্বাস করেননি। কিন্তু আজ হঠাৎ করে যখন তার মেয়ের নামে এই ধরনের একটা অপমানজনক কথা তার শাশুড়ি বলেছিল, তার মনে হয়েছিল তার শাশুড়ি নিশ্চয় কিছু না কিছু একটা ব্যাপার ঘটিয়েছে তার মেয়ের সাথে। তিনি সোজা সেখানকার পুলিশ স্টেশনে গেছিলেন। 9 নভেম্বর 2024 দুপুরবেলায় সাব্বির আহমদকে তার জামাই কাদির বলেছিল যে আপনি এক্ষুনি সব কাজ ছেড়ে আমার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসুন যে আমার ওয়াইফ, আপনার মেয়ে জেহরা কোথায় আছে। 9 নভেম্বরেই তিনি পুলিশে গিয়ে এই ব্যাপারগুলো জানিয়েছিলেন, রিপোর্ট করেছিলেন। পুলিশ আসে,
পুলিশকে জানানো হয়েছিল 3 দিন ধরে তার মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না। আর তিনি একটা কিডন্যাপিং এর কেস দিয়েছিলেন মেয়ের শ্বশুরবাড়ির, মানে মেয়ের শাশুড়ি আর তার 2 ননদের ওপর। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পর কিন্তু পুলিশ তাদেরকে পরের দিনই ছেড়েও দিয়েছিল। ছেড়ে দেওয়ার পর তারা এত খুশি হয়েছিল, গ্রামের সব লোকজনকে তারা বলেছিল যে আমরা নির্দোষ ছিলাম, তাই আমাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। এবার শাব্বির আহমদ আবার পুলিশ স্টেশনে গিয়েছিলেন। গিয়ে তিনি জানিয়েছিলেন যে তার সন্দেহ তার মেয়ে হয়তো আর বেঁচে নেই। পুলিশ স্টেশন থেকে তাকে বলা হয় যে না, আপনি এমন কেন ভাবছেন? হয়তো তার শ্বশুরবাড়ির লোকজন যেটা বলছে যে আপনার মেয়ে কারোর সাথে চলে গেছে, সেটাও তো হতে পারে। তিনি বলেন আমার এরকম মেয়েই নয়, তাছাড়া যদি আমার মেয়ে সত্যিই কোথাও চলে গিয়ে থাকে তাহলে সেই মেয়েকেই খুঁজে দিতে হবে যে কোথায় আছে, কার সঙ্গে আছে। তিনি এটাও বলেছিলেন যে আমার মেয়ের বিয়ের কিছুদিন পরেই আমার মেয়ে আমাকে বাড়িতে এসে বলেছিল যে তার শাশুড়ি তাকে পছন্দ করে না, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। সেই জন্য আমার এখন মনে হচ্ছে সে আর বেঁচে নেই। প্লিজ আপনারা আমার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করুন। পুলিশ আসে, সেই বাড়ির আশেপাশের সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে। সেদিন থেকে জেহরা নিজের শ্বশুরবাড়িতে এসেছিল। সেদিন থেকেই ওই বাড়ির আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজগুলো চেক করলে সিসিটিভি ফুটেজে দেখা যায় 6 নভেম্বর 2024 রাত্রেবেলায় 40 বছর বয়সী ননদ ইয়াসমিনের বড় ছেলে আব্দুল্লাহ বাইক চালাচ্ছে। পেছনে বস্তায় ভারী একটা কিছু রাখা রয়েছে, সেটাকে ধরে বসে রয়েছে দিদা সুখরান। তারা কোথাও একটা চলে যাচ্ছে। এই রকম ভাবেই তাদেরকে 3-4 বার করতে দেখা যায়। আব্দুল্লাহকে পুলিশ অ্যারেস্ট করে। পুলিশ নিজের স্টাইলে যখন জিজ্ঞাসাবাদ করে তখন আব্দুল্লাহ বলেছিল যে তার মামিকে তারা সবাই মিলে শেষ করে ফেলেছে। কেন তারা এই ঘটনা ঘটিয়েছে? কারণ কি তার মা আর তার দিদা এই ঘটনা ঘটাতে বলেছিল। বডিটা তারা কোথায় ফেলে এসেছে জিজ্ঞেস করতে আব্দুল্লাহ বলেছিল বস্তায় করে তারা সেখানে একটা বড় নোংরা নালা আছে, 3 ভাগে ভাগ করে সেখানে ফেলে এসেছে। সারা দিন তল্লাশির পর বডির সমস্ত অংশ উদ্ধার হয়, মাথাটা ছাড়া। এবার তাকে জিজ্ঞেস করা হয় যে মাথাটা কোথায়? সেটাও সে জানিয়ে দেয় যে বাড়ি থেকে কিছুটা দূরে একটা গর্তে শুধুই মাথাটা পাওয়া যায়, তবে পোড়া অবস্থায়। এই ঘটনাও তারা ঘটিয়েছিল নিজেদের বাড়ির গ্যাস ওভেনে, যাতে শনাক্ত করা না যায়। ফুল বডিটা পাওয়া গেছিল, তার বাবাকে দেওয়া হয়েছিল। তার বাবা নিজের হাতে সেটার আবার অন্তিম সৎকারও করেছিলেন। নিজের মেয়ে, তার সাথে তার গর্ভের সন্তান শেষ হয়ে গেছিল এইভাবেই। কিন্তু তার কারণটা কি? কারণ ছিল একটাই, 57 বছর বয়সী সুখরানের কিসের এত রাগ নিজের বৌমার উপর? এই ব্যাপারটা যখন সুখরানকে জানতে চাওয়া হয়, তিনি বলেছিলেন যে ছেলের বিয়ে দেওয়ার পর তার ছেলে পর হয়ে গেছিল। তার বৌমার উচিত ছিল তার কাছে থেকে তার আদর যত্ন সেবা ইত্যাদি করা, কিন্তু সে ছেলেকে মানুষ করেছিল, তবে তার কোনো লাভ হয়নি। তার পুরোপুরি যে লাভ সেটা হচ্ছিল জেহরা কাদিরের, ছেলের বউয়ের। ছেলের বউ খুব সুখে বিদেশে ঘুরছিল আর সে পাকিস্তানে থেকে বিরক্ত হচ্ছিল। তার ছেলে নিজের সঙ্গে বৌমাকে আনতো, সঙ্গেই নিয়ে চলে যেত। বৌমাকে তার কাছে রাখতই না, সেটাও ছিল তার রাগের বিষয়। জেহরার 2 জন ননদ, একজন ইয়াসমিন আর অন্যজন সাবা। সাবা নিজের শ্বশুর বাড়িতে থাকতো, তার একটা ছেলে কাসিম ছিল। সাবার হাজবেন্ড পাকিস্তানেই থাকতো, কিছু একটা কাজ করত। কিন্তু যে বড় ননদ ইয়াসমিন, যার বয়স 40 বছর,
তার হাজবেন্ড ইটালিতে থাকতো, বছরে একবার করেই আসতো। ইয়াসমিন বেশিরভাগ সময় নিজের বাপের বাড়িতে থাকতো। জেহরা যখন নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিল, সেই দিন তাদের একটা দূর সম্পর্কের আত্মীয়, তার শাশুড়ি শুক্রানের দূর সম্পর্কের একজন ভাইপো, তার নাম নাভিদ, আর সে থাকতো লাহোরে। সেই নাভিদের সাথে ইয়াসমিন, যে তার বড় ননদ, যার হাজবেন্ড ইটালিতে থাকতো, তার একটা অবৈধ সম্পর্ক ছিল। নাভিদ মাঝে মাঝেই আসতো, এসে ইয়াসমিনের সাথে একান্তে ঘনিষ্ঠভাবে সময় কাটাতো। সেই ব্যাপারটা জেহরা শ্বশুরবাড়িতে আসার পর বুঝতে পেরেছিল। সে নিজের ননদকে সাবধান করেছিল যে এমনটা করা উচিত না। এই ব্যাপারটা যদি তোমার হাজবেন্ড জানতে পারে, তোমার ছেলে জানতে পারে, তাহলে তোমার সম্মানটা থাকবে কোথায়? বাড়ির আশেপাশের লোকেরা কি মনে করবে? তুমি এরকম করো না। এই ব্যাপারটাতে ইয়াসমিনের তার উপর ভীষণ রাগ হয়েছিল। ইয়াসমিন আর তার মা দুজনে বসে আলোচনা করেছিল যে হ্যাঁ, সত্যি সত্যিই এমন তো কিছু ঘটাইনি আমি। ইয়াসমিন নিজের মাকে বলেছিল, এমন কোনো সম্পর্ক নেই আমার আর নাভিদের মধ্যে। আমরা দুজনে একসাথে কথা বলছিলাম, আর তোমার বৌমা আমাকে এইভাবে ওয়ার্নিং দিয়েছে, বকাবকি করেছে। যদি আমার হাজবেন্ডকে সে বলে দেয় এই ব্যাপারটা, মিথ্যা কথা হলেও যদি জানিয়ে দেয়, তাহলে কি হবে? তার মা বলে হ্যাঁ। তার মা তো অলরেডি রেগেই ছিল বৌমার উপরে, সুযোগ খুঁজছিল বৌমাকে শাস্তি দেওয়ার। আর জেহরার শাশুড়ি শুক্রান, জেহরার বড় ননদ ইয়াসমিন, ইয়াসমিনের প্রেমিক নাভিদ, সবাই মিলে একটা প্ল্যানিং করে। জেহরা যখন রাত্রিবেলায় ঘুমাবে, তাকে শেষ করে ফেলতে হবে। তারা কিন্তু সেটাই করেছিল। ওই তিনজন ছিল, আরো একজন সঙ্গে ছিল, সে ছিল ইয়াসমিনের ছেলে আব্দুল্লাহ। সবাই মিলে হাত পা ধরে, মুখে বালিশ চাপা দিয়ে, শ্বাসরোধ করে জেহরাকে মেরে ফেলেছিল। কারণ তাদের সবার একটাই শত্রু, সে ছিল জেহরা। জেহরাকে মেরে ফেলার পর তারা তার শরীরের বিভিন্ন অংশ করে, সেটাকে বস্তায় প্যাক করে, নোংরা নালায় রাত্রেবেলায় গিয়ে ফেলে আসে, মাথাটারও ব্যবস্থা করে ফেলে। তারপরে যে যার বাড়ি চলে যায়। ছোট মেয়ে সাবাকে ডাকা হয়। এই ঘটনা ঘটিয়ে ফেলার পর ছোট মেয়ে সাবা নিজের ছেলে কাসিমকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি এসেছিল। যখন কেস করা হয়েছিল, তখন সাবা, ইয়াসমিন, সাবার মা, সবার উপরেই কেসটা করা হয়েছিল। পরবর্তীকালে বিচার চলে, শুনানি চলে। তারপরে সাবা আর সাবার ছেলে কাসিমকে ছাড় দেওয়া হয়। কারণ বুঝতে পারা যায় যে তারা দুজন এই প্ল্যানিং এ সামিল ছিল না, তারা কোনো অপরাধ করেনি, তাই তাদেরকে ছাড় দেওয়া হয়। বাকিরা, জেহরার শাশুড়ি শুক্রান, তার বড় মেয়ে ইয়াসমিন, বড় মেয়ের ছেলে আব্দুল্লাহ, আর ইয়াসমিনের যে প্রেমিক, যে ছিল জেহরার শাশুড়ি শুক্রানের দূর সম্পর্কের ভাইপো নাভিদ, সবাই তারা জেলেই রয়েছে। সাজা ঘোষণা এখনো হয়নি। একজন শাশুড়ির মনে হয়েছিল যে তার বৌমা তার ছেলেকে তার থেকে দূর করে দিয়েছে, কারণ ছেলে নিজের স্ত্রীকে খুব ভালোবাসত। এটাই ছিল এত বড় একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পেছনের আসল কারণ। ঘটনাটা জানার পর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো একটা সত্যি ঘটনা নিয়ে।